থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অ্যাকচুয়ালি বিজি শিডিউলের মধ্যেও টাইম দেওয়ার জন্য। অ্যান্ড অ্যাকচুয়ালি আপনার স্টোরিটা অনেক আগ থেকেই ফলো করতেছিলাম আমি, যখন আমি হাই স্কুলে ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ এক্সট্রিমলি আচ্ছা। ইন্সপায়ারিং। আপনি পোস্ট দিয়েছিলেন যখন অক্সফোর্ডে ছিলেন, যে আপনার ছোটবেলা রাইট। থেকে যে হ্যাঁ, হ্যাঁ, ময়মনসিংহ থেকে যখন আসলেন, দেন বুয়েটে 1 বছর পড়লেন, হ্যাঁ, হ্যাঁ। জার্মানিতে গেলেন, দেন সেখান থেকে হচ্ছে বোয়িং এ আপনার হচ্ছে সম্ভবত সম্ভবত এয়ারবাস, রাইট? ইয়েস। এয়ারবাসে ছিল, হ্যাঁ। আর বুয়েটে আসলে আমার ক্লাস করা হয়নি, ক্লাসের আগেই আমি চলে আচ্ছা যাই। আচ্ছা। So, হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ, এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি খুবই বাট ইন্সপায়ারিং। হ্যাঁ, থ্যাংকস ফর হ্যাভিং মি বাই হ্যাঁ দ্য হ্যাঁ ওয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ। জি। সো আমরা তাহলে আই গেস শুরু করতে পারি আপনার রিসার্চ দিয়ে, যে হাইপারসনিক্সে অ্যাকচুয়ালি যে আপনার ইন্টারেস্টটা কিভাবে শুরু হলো, বিকজ এরোস্পেসে তো আরো অনেক হুম, ফিল্ডস আছে, প্রপালশন, হুম, ম্যাটেরিয়ালস হুম, এন্ড হুম, অনেক হুম। কিছু। সো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না, এই কোয়েশ্চেনটা আসলে এইভাবে হয়তো আমাকে এখন আর কেউ আস্ক করে না। হ্যাঁ, সো বা এই কোয়েশ্চেনটা আমি পাই না। সো এটা খুবই সুন্দর কোয়েশ্চেন, আগেই বলি। হ্যাঁ, খুবই সুন্দর কোয়েশ্চেন। কারণ সবাই বলে হাইপারসনিক্স কি, হাইপারসনিক্স নিয়ে কিভাবে কাজ করি সেবার কেন এটা আসলে এরোস্পেসে এতগুলা মানে টপিক থাকতে। যেমন আমরা যেরকম দেখি যে অনেক সময় যে ড্রোন বা ধরো স্যাটেলাইট এসব নিয়েও প্রচুর ইন্টারেস্ট মানুষের, এবং অবভিয়াসলি খুব ভালো টপিক সবগুলা। তো এই স্টোরিটা খুব ইন্টারেস্টিং, এবং এটা হচ্ছে আমার মনে হয় ইয়াং যারা তোমাদের বয়সী, তারপরে হচ্ছে যারা স্কুলে, ইনফ্যাক্ট যারা আরেকটু অ্যাডভান্স লেভেলে, ওদের জন্য এটা ইন্টারেস্টিং হবে যে লাইফের আসলে অনেক জিনিস হচ্ছে তোমার শো আপ করতে হয়, রাইট? মানে তোমার হচ্ছে একটা জায়গায় গেলে অনেকগুলা দরজা খুলে যায়। কারণ আমি হয়তো জানি না যে আমার সামনে যাওয়ার কতগুলো দরজা খোলা আছে বা খোলার সুযোগ আছে, দরজা কতগুলা, রাইট? তো স্টোরিটা এরকম যে আমার আন্ডারগ্রেড শেষ করার পরে জার্মানিতে, আন্ডারগ্রেড শেষের দিকে, তখন আমি জানি আমার জেনারেলি ভালো লাগতো হচ্ছে ধরো অ্যারোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এগুলো হচ্ছে আমার খুব, আমার মাইন্ডটা ওই ওই ধরনের আসলে। যদি আমি এক্সপেরিমেন্ট করি, আমার ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে ফিজিক্স, থার্মোডাইনামিক্স, তারপর অ্যারো থার্মোকেমিস্ট্রি, এই ধরনের যে টপিক গুলো যেখানে একটু ম্যাথ ফিজিক্স হেভি হেভি, এইগুলো বেশ ভালো লাগে আগে থেকে, একদম ছোটবেলা থেকে আসলে। সো আন্ডার গ্রাজুয়েট করার পর আমাদের একটা সুযোগ ছিল জার্মানিতে স্পেশালাইজ করার জন্য। সো আমাদের মাস্টার্স ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ আমরা দুটো স্পেশালাইজেশন নিতে পারতাম। তো এখানে বলে রাখা ভালো যে তুমি কিন্তু অলরেডি বলেছো যে আমি যে এয়ারবাসে ছিলাম 1 বছর, যে হ্যাঁ, সো এয়ারবাসে ছিলাম আমি A380 প্রোগ্রামে। তো আমার ছোটবেলায় আমার অনেক স্বপ্ন ছিল যে এই প্রোগ্রামে আমি কাজ করব। তো আমি যখন, আমাদের অনেক ইচ্ছা থাকে ছোটবেলায়, তো যখন তোমার ইচ্ছাটা পূরণ হয় সেটা তো অবশ্যই খুব সুন্দর একটা বিষয়। আম, কিন্তু সেখানে 3 মাস থাকার পর, যেহেতু মানে একই জিনিস করা হয় একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে, আনলেস একদম হাই লেভেল R&D যদি আমি না করি, একই কাজ করা হয়, অনেকটা মনোটোনাস রুটিন কাজ করা হয়। এবং আমার অফিস ছিল প্যানোরামা ভিউ দিয়ে। হ্যাঁ, so সব নতুন A380 এয়ারক্রাফট গুলো হচ্ছে আমি দেখতে পারতাম। চিফ ইঞ্জিনিয়ারিং এ ছিলাম, তো so আমি ওখান থেকে আমি যখন খুশি যেতে পারতাম। তারপর এমিরাটস, তারপর কাতার এয়ারওয়েজ, তারপর ব্রিটিশ এয়ারওয়েজ এর যে বিজনেস ক্লাস, সেটা আমার ডাইরেক্ট কাজ ছিল, ফ্লাইট টেস্ট ছিল। সো আমি ওদের সাথে কথা বলতে পারতাম, তারপর মেকানিক, তারপর টেকনিশিয়ানদের সাথে কথা বলতে পারতাম। আম, কিন্তু 3 মাস যাওয়ার পর দেখলাম যে এটা একই, মানে আমি সকালে যাচ্ছি, এটা কাজের মধ্যে আসলে ভিন্নতা নেই। এবং এখানেই হচ্ছে নিজেকে তখন কোয়েশ্চেন করা, আচ্ছা তোমার এই স্বপ্নের জায়গাটা, তোমার যেটা ছিল সেটার সাথে তোমার পার্সোনালিটিটা যাচ্ছে না। সেটা নিজের সাথে নিজের হচ্ছে ধরো একটা আলোচনা, এবং নিজের সাথে অনেস্টি রাখা, যে না আচ্ছা আমার আমার এটা ইচ্ছা ছিল, ছোটবেলায় হয়তো এরকম ইচ্ছা ছিল, কিন্তু বাস্তবতা আসলে আমি যেটা চাই সেটা আমাকে দিচ্ছে না। তো তখন আমি ভাবলাম আচ্ছা আমার আসলে রিসার্চ করা বা নতুন জিনিস আবিষ্কার করার যে একটা পথ, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আমি চিন্তা করতাম, আমি এয়ারবাস থেকে এসে আমি হয়তো একটা ক্যাফেতে বসলাম বা ডিনারের সময় চিন্তা করতাম যে আসলে আমি কি চাই। তো এরপরে যখন আমি স্টুটগার্টে আবার ফেরত গেলাম আমার মাস্টার্স করতে, তখন হচ্ছে আমি রিসার্চ বেসড যে কোর্স গুলা, তারপর অ্যারোডাইনামিক্স রিলেটেড কোর্স গুলা হচ্ছে আমি মনোযোগ বেশি দিয়ে যাচ্ছি, আমি এই ধরনের জিনিস করতে চাই।
আর ছোটবেলায় আমি এক্স ফাইলস দেখতাম, এবং এক্স ফাইলস হচ্ছে ওইখানে একটা এপিসোড ছিল যেখানে তারা উইন্ড টানেল দেখায়। আম, যে ওইখানে গবেষকরা উইন্ড টানেল দিয়ে গবেষণা করে। তো আমার অনেক ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হলে আমি হচ্ছে সেই উইন্ড টানেল যে টেস্ট করে সেটা করতে চাই। তো এই ইচ্ছেগুলো ছিল, বাট আমি তখনও জানতাম না যে আমি হাইপারসনিক্সে বা এক্সপেরিমেন্টাল হাইপারসনিক্সে আসবো। তো এটা অনেক একটু লম্বা তোমার আনসার হবে, বাট এটা ইন্টারেস্টিং আই থিঙ্ক। সো আমার আসলে তখন ঠিক জানা ছিল না যে আমি কি নিব, কোন দিকে আমার স্পেশালাইজেশনটা হবে। সো আমার একজন ফ্রেন্ড এসে একদিন বলল যে আচ্ছা এখানে হাইপারসনিক্স পড়ানো হচ্ছে আমাদের অ্যারোডাইনামিক্স এন্ড গ্যাস ডাইনামিক্স যে ইনস্টিটিউট সেখান থেকে, তো চলো যাই। হ্যাঁ, এবং তখন হচ্ছে আমি অনেক সময় ক্লাসে যাইও না, মানে অনেকগুলা ক্লাসে আমি যাইও না, জার্মানিতে ক্লাসে যাওয়ার মানে অ্যাটেন্ডেন্সের সিস্টেম নেই। তো মাঝে মাঝে আমি যাই না, আমি আমার নিজের মতো কোনো জিনিস করি হয়তো। সো এমন একটা সময় যখন সেখানে গেলাম সেই ক্লাসে, তখন হচ্ছে আমি দেখলাম আচ্ছা আমি যে জিনিসগুলো চাই, হ্যাঁ মানে খুবই ইন্টারেস্টিং, ফাস্ট ভেহিকল নিয়ে কাজ হচ্ছে, প্রচুর ম্যাথমেটিক্যাল একটা ফিল্ড, অ্যারোডাইনামিক্স থার্মোডাইনামিক্স এর সমন্বয়, সো অ্যারো থার্মোডাইনামিক্স নিয়ে পড়া হয় সেখানে। আম, আর হচ্ছে অনেকটা ফিউচারিস্টিক, যে আমরা যে চিন্তা করি যে রকেট বা প্লেন, এখানে রকেট প্লেন দুটোই হচ্ছে হাইপারসনিক্স এ চলে আসে। সো অনেকগুলো জিনিস দেখলাম যে একই সাথে চলে আসছে। হ্যাঁ, এবং এই কোর্সে হচ্ছে আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল, খুবই এনজয়েবল ছিল। সেই প্রফেসরের সাথে আমার অনেক সখ্যতা হয়। তারপর হচ্ছে আমি সম্ভবত প্রথম নন জার্মান হিসাবে হচ্ছে উনার মাধ্যমে ভালো করার কারণে আমি অ্যারিজোনায় যাই। So, প্রতি বছর স্টুটগার্ট থেকে অ্যারিজোনায় একজন স্টুডেন্টকে পাঠানো হয়। আম, তো সেখানে হচ্ছে আমি তাকে বলি যে আমি যদি ভালো হই, মানে গুড এনাফ যদি হই, তাহলে আমাকে নিতেই হবে, জার্মান হই বা না হই, মানে তার সাথে একটা ডিল করি আর কি। তো তখন সে আর কি অনেক মানে চিন্তা ভাবনা করে তখন মানে সব ভালো মতো হওয়ার পরে তো আমি প্রথম সেই প্রোগ্রামে মানে নন জার্মান হিসাবে আমি অ্যারিজোনা যাই। সেখানে হচ্ছে আমি কম্পিউটেশনাল কাজ করি, হাই স্পিড ফ্লো নিয়ে। আম, তো সেখান থেকেই আসলে আমার হাইপারসনিক্স এর জগতে ঢোকা। এখন এটা হচ্ছে 2015-র কথা, 2015-16। তো তখন থেকে হচ্ছে আমার হাইপারসনিক্স এর জগতে ঢোকা, এবং আমার অক্সফোর্ডের পিএইচডি আমি শুরু করি হচ্ছে 2016-তে। এবং এই ফিল্ডটা কিন্তু এখন যেরকম আমরা যেটা বলি যে অনেকটা সেক্সি ফিল্ড, হ্যাঁ হট কেক, তো এটা কিন্তু ছিল না তখন। তো এটা হচ্ছে আমার একদম শিয়ার ইন্টারেস্টের কারণে, হ্যাঁ যে আমি এটা করতে চাই। এখানে আমার কোনো জব থাকবে নাকি, তারপর মনিটারি কোনো ভ্যালু থাকবে নাকি, এভাবে চিন্তা আমি করি না, একদম অনেস্ট আনসার যেটা। সো 2018-তে হচ্ছে জিও পলিটিক্স চেঞ্জ হয়, এবং এই টার্মটা আমরা শুনতে থাকি আরো অনেক বেশি। তো এটা ধরো একদম পিওর লাক সেভাবে বলতে গেলে। এখন ধরো আমার ক্যারিয়ারের যে ট্রিজেক্টরিটা, সেটা হচ্ছে যে আমি তখন রাইট টাইমে আমার রাইট স্পেশালাইজেশনটা ছিল। আর আমি যখন অক্সফোর্ডে যাই তখন হচ্ছে অক্সফোর্ডের নতুন হাইপারসনিক্স ল্যাব হচ্ছে। তো আমি প্রথম দিকে স্টুডেন্ট ছিলাম, এবং আমাদের ট্রান্সপিরেশন কুলিং প্রজেক্টে আমি প্রথম স্টুডেন্ট ছিলাম। সো ওরা যখন এরকম একটা প্রজেক্ট নিচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড এবং নতুন একটা ল্যাব, সো তখন ধরো খুব বেশি স্টুডেন্ট তো ছিল না যাদের হাইপারসনিক্স এর ব্যাকগ্রাউন্ড ছিল, আমেরিকা থেকে রিসার্চ করে আসছে, রাইট? সো সেই জিনিসটা সেইভাবে আম, মানে অনেকটা খাপ খাওয়ার মতো হয়ে যায় তখন আসলে। হ্যাঁ, তখন কারণ এই ধরনের অক্সফোর্ডের মতো জায়গায় যে লেভেলের কম্পিটিশন, ধরো সেখানে ফাইট করার জন্য তোমার ধরো ট্রান্সক্রিপ্টের বাহিরে অনেক জিনিস লাগে। তো সেই জিনিসটা ধরো আমার ধরো জাস্ট মানে আমার যে জিনিসটা ভালো লাগে এবং যে জিনিসটা ভালো পারি আমি, সেখানে যাওয়ার কারণে ধরো আমি কম্পিটিটিভ ছিলাম। তো তোমার এই সুন্দর কোয়েশ্চেনটার অনেক লং একটা আনসার দিলাম, বাট এটা আসলে প্ল্যান ছিল না, রাইট? ইটস জাস্ট যাওয়া, চেষ্টা করা, হ্যাঁ ট্রাই করা। সেদিন যদি আমি হাইপারসনিক্স সেই কোর্সে না যেতাম, তখন আমার হয়তো এই ট্রেজেক্টরিটা তোমরা দেখতে পারতো না, রাইট? সো সো জাস্ট ট্রাই আউট, রাইট? লাইক হ্যাঁ, সো মানে ট্রাই করে দেখা, পরখ করে দেখা, যে
কি কি সম্ভব পৃথিবীতে, রাইট? তুমি শুধু যেমন তোমরা যারা বাংলাদেশে, বাংলাদেশ এখন তো গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, দেখো একটা জিনিস এখানে আমি অ্যাড করি, যে আমি তো অনেকগুলো দেশে ছিলাম, এবং প্রত্যেকটা দেশেই কিন্তু সেটেল করা খুব সহজ। মানে সেটেল করা বলতে যে জীবন নিয়ে সেটেল করা, হ্যাঁ, যে তুমি একটা জব নিয়ে সেটেল করলা, হ্যাঁ। কিন্তু এই যে মুভ করার কারণটা হচ্ছে তুমি সবসময় কোয়েশ্চেন করবা যে আচ্ছা আর কি সম্ভব, রাইট? তুমি যদি ধরো একটা দেশে, ইউরোপের একটা দেশে গেলা, সেখানে পড়াশোনা করলা, যেটা আমার ক্ষেত্রে যেটা ছিল, যে জার্মানি থেকে আমি যখন ইউএসএ আসি একটা কনফারেন্সে, তখন দেখলাম আচ্ছা পৃথিবীতে অনেক জিনিস সম্ভব যেটা জার্মানিতে বসে আমি দেখি না। আবার ইউএসএ তে বসে অনেক কিছু কিন্তু সম্ভব না, যেটা হয়তো অন্যান্য দেশে সম্ভব। হ্যাঁ, তো অন্যান্য, সো এটা হচ্ছে জাস্ট ওপেন মাইন্ড রাখা, যে আমার অপরচুনিটি কিন্তু অনেকগুলা হয়তো আমার এই জোনের বাহিরে, আমার কারেন্ট যে জোনটা, আমার যে সিটি বা আমার এলাকা, এর বাহিরে অনেকগুলা মানে সম্ভাবনা আর কি। অলওয়েজ এটা কোয়েশ্চেন করা উচিত, আচ্ছা আমি যেটা করতে চাই সেটা এখন কিভাবে হচ্ছে আমার এই পরিস্থিতিতে, আর হচ্ছে আমি অন্য দেশে অন্য শহরে গেলে আমার অপরচুনিটি বেশি হচ্ছে নাকি। স্যালারি নিয়েও কিন্তু সেম, তুমি একই কাজ যদি অন্য শহরে অন্য দেশে মুভ করো, তোমার স্যালারি মেবি 3x 5x বেড়ে যাবে। সো এটা যে করতে হবে আমি সেটা বলছি না, আমি বলছি যে কোয়েশ্চেন করো, রাইট। রাইট? সো ইয়া, সো সো আপনি যেটা আর কি বললেন যে ট্রান্সপিরেশন কুলিং, সো আপনার যে পিএইচডি টপিকটা ওইটা ছিল, তো আমরা মনে হয় এবার একটু টেকনিক্যাল দিকে যেতে পারি। ইয়া ইয়েস, সো অ্যাবসলিউটলি, হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে যারা ধরেন অ্যাকচুয়ালি এই একদম পিওরলি এই ফিল্ডে নাই, আহ, তাদেরকে অ্যাকচুয়ালি কিভাবে আসলে এই জিনিসটা মানে আপনি বোঝাতে পারবেন, বোঝানোর চেষ্টা করবেন যে মানে অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশন কুলিং জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এটা যদি একটু। ওকে, ইয়েস, হ্যাঁ, ইয়েস, লেটস ডু দ্যাট। সো এখানে হচ্ছে, ধরো আমরা ছোটবেলায় যে পড়তাম বইতে, যেমন হাত আমি এরকম ঘষলে কিন্তু ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হচ্ছে। তো উৎপন্ন এখানে শব্দটা আসলে ঠিক না, কারণ আমি তো শক্তি কোথাও থেকে হ্যাঁ, উৎপাদন করতে পারবো না, কনজার্ভ, রূপান্তর ইয়েস, হচ্ছে, কনজার্ভ, রাইট? ইয়েস, হ্যাঁ, তো ইয়েস। আমার এই যে মেকানিক্যাল, যেটা আমি যে হাত দিয়ে মেকানিক্যাল যে আমার শক্তি, এটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে তাপে পরিণত হচ্ছে। সো এখন চিন্তা করে দেখো যে আমরা যদি ট্রেন বা গাড়ির জানালা দিয়ে হাত বাড়াই এভাবে, তখন কিন্তু বাতাসের সাথে ঘর্ষণ হয়, এবং প্রায়ই দেখা যায় একটু ঠান্ডা লাগে হুম, বাতাসে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার যেটা হচ্ছে যে ঘর্ষণ হলেও এখানে যেটা হচ্ছে যে আমার শরীরের হিটটা, তাপটা চলে যাচ্ছে রাইট, প্রবাহের মাধ্যমে, কনভেকটিভ। কিন্তু আমরা যদি আরো জোরে যাই, যে ধরো আমি চাঁদ থেকে ফেরত আসবো, তো চাঁদ থেকে যখন আমি ফেরত আসবো তখন তো এটার অরবিটটা বেশ দূরে চাঁদেরটা। তো চাঁদ থেকে যখন আমি আসবো তখন কিন্তু চাঁদে আমার একটা পোটেনশিয়াল এনার্জি থাকে। তা আমি চাঁদ থেকে যখন আসবো, এই যে অরবিট থেকে আমি আসছি, so এই পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কিনেটিক এনার্জিতে রূপান্তর হবে, হ্যাঁ, গতি রাইট। শক্তিতে। এখন এত ডিস্টেন্সের পোটেনশিয়াল এনার্জি যেটা আমার, এটা যখন গতি শক্তিতে হবে, তখন হচ্ছে তোমার গতি অনেক বেশি এখানে, হ্যাঁ। সো এটা হচ্ছে কিলোমিটারের বলতে 28,000 কিলোমিটার পার আওয়ার বেগে, আর হচ্ছে মাইল যারা করে তাদের জন্য হচ্ছে 17,500 মাইল পার আওয়ার, হ্যাঁ। অনেক বড় তো একটা ভয়ঙ্কর জি। গতিতে কিন্তু আসি, হ্যাঁ। তো ধরো এইটা আমার রকেট বা ক্যাপসুল, হ্যাঁ, এটা ফেরত আসছে, হ্যাঁ, এভাবে আসছে। তারপর হচ্ছে আমার হচ্ছে বায়ুমণ্ডল, তো বায়ুমণ্ডল হচ্ছে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো, ও হচ্ছে এইভাবে ঝাঁপ দেয়, হ্যাঁ, মানে সে বায়ুমণ্ডলে প্রবেশ করে। তো তুমি চিন্তা করো, এত এত গতির একটা বস্তু যখন এইভাবে প্রবেশ করবে, সেই বায়ুমণ্ডলের সাথে তো ওর ঘর্ষণ হবে। তো সেই ঘর্ষণের মাধ্যমে প্রচন্ড তাপ তৈরি হবে সেখানে, মানে রূপান্তর হবে, সেই গতিশক্তিটা তাপে রূপান্তর হবে, তাই না? কারণ সেই গতি আমরা কি করি, যে যখন রকেটটা আসে ও তো স্লো ডাউন করে, ও ব্রেক করে, হ্যাঁ, গতি কমাবে। তো এই গতি শক্তিটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর হয়, হ্যাঁ। তো খুব সহজ ভাষায়, যে এই ঘর্ষণের মাধ্যমে আমার রকেটের চারপাশের যে বায়ুটা, সেটা হচ্ছে 10,000 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। এখন এই তাপটা কিন্তু তোমার রকেটে ঢুকে যাবে। তা আমরা এখন কি করি, আমরা যেটা করি থার্মাল প্রোটেকশন সিস্টেম বলা হয়, অথবা হিট শিল্ড বলা হয়।
যে তাপ থেকে আমরা প্রতিরক্ষক একটা একটা ধরো ঢাল হিসাবে আমরা ব্যবহার করি। তো সেখানে দেখবা যে আমরা যদি অ্যাপোলো মিশনেরটা দেখি বা স্পেস এক্স এর ক্যাপসিউল দেখি, দেখবা যে সেখানে এরকম একটা লেয়ার দেওয়া থাকে রাইট, রাইট। নিচে, ওটাই হচ্ছে হিট শিল্ড প্রোটেকশনের জন্য। তো এটাই যেটা হয় যে অ্যাবলেটিভ হিট শিল্ড বলি আমরা, যে এখানে হচ্ছে আম, ও নিজে পুড়ে যেতে থাকে আর হচ্ছে গরম বাতাসটাকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ, এইভাবে ও হচ্ছে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং এভাবে নিজেকে ঠান্ডা রাখতে পারে ক্যাপসুলটা। এখন চিন্তা করো, যখন স্পেস শাটল বা স্টারশিপ যদি আমরা দেখি যে কালো টাইলস বসানো থাকে, তো এইখানে হচ্ছে তো প্রথমে হচ্ছে অ্যাডলাইটার যেগুলা, যেটা প্রথমে বললাম, সেটা কিন্তু নিজেকে সে ধ্বংস করে দিচ্ছে আসার সময়। আর এখন স্পেস শাটল বা স্টারশিপের যে সিরামিক টাইল গুলো, এগুলো পুরোপুরি ধ্বংস হবে না। এটা যেটা হয়, এটা হচ্ছে তোমার অডিয়েন্সের জন্য ইন্টারেস্টিং হবে, যারা ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স এর ব্যাকগ্রাউন্ড যাদের। আম, এটা হচ্ছে ও নিজে হিট সিঙ্ক হিসেবে কাজ করে, সো ও তাপটা নিজের মধ্যে নেয়। তো যেমন 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ও তাপ নিতে পারে। তো তাপ নেওয়ার পরে ও হচ্ছে বিকিরণের মাধ্যমে আবার সেটা ছেড়ে দেয়। ইন্টারেস্টিং। তো একটা বস্তুকে, যেমন আমি যদি আমি ধরো এই কাপটা, হ্যাঁ, সিরামিকের কাপটা একে যদি এখন আমি গরম করি, ও কিন্তু ওই যে ব্ল্যাক বডির মতো ও কিন্তু বিকিরণ করবে। এখন এটা অবশ্যই সাদা একটা কাপ, বাট এটা যদি কালো হতো, ও কিন্তু সম্পূর্ণ বিকিরণের মাধ্যমে আবার সেই শক্তিটা ছেড়ে দিত। এবং স্টেফান বলসমান ইকুয়েশন যেটা, সেটা আমরা স্কুলে বা কলেজে অনেকেই পড়ে আসছি, এটা কিন্তু সেই বিকিরণ শক্তিটা কিন্তু তাপমাত্রার আহ, সূচক হচ্ছে জি, 4 এর সমানুপাতিক, রাইট। রাইট? সো T⁴ তার মানে আমি যদি একটা একটা বস্তুকে গরম করতে পারি, সেটা কিন্তু সেই হারে, হ্যাঁ, মানে আমি যদি এখানে 100 ডিগ্রি একটু গরম করি, আর অনেক বেশি শক্তি কিন্তু বিকিরণের মাধ্যমে চলে যাচ্ছে। সো এইটা হচ্ছে এই স্পেস শাটল বা স্টারশিপের যে হিট শিল্ড, সেটার প্রিন্সিপাল। তো এখানে যেটা হয় যে হাজার হাজার টাইলস বসানো থাকে, এটা তোমরা ছবিতেই দেখতে পারো বা ভিডিওতে। তো এই রিএন্ট্রি বা বায়ুমণ্ডলে যখন আমরা প্রবেশ করি, এরপর হচ্ছে এই কয়েকটা হচ্ছে ড্যামেজ হবে, ছোট ছোট, ধরো এখানে ফেটে গেল বা হয়তো এখানে কোনো একটা ক্ষতি হলো। তো আসার পর তোমার এই প্রত্যেকটাই হচ্ছে ইন্সপেকশন করতে হয়, দেখতে হয় যে কোনোটা ভেঙে গেল কিনা। হ্যাঁ, ভেঙে গেলে সেটা তখন আবার রিপ্লেস করতে হয়। তো এটার কারণে 3 থেকে 6 মাস সময় লাগে নেক্সট মিশনের জন্য। এখন তোমার প্রশ্ন আসছে যে কেন ট্রান্সপিরেশন কুলিং এ যাব আমরা। সো এই দুটো সিস্টেম যে আমি বললাম, এই দুটোতেই হচ্ছে আমরা এই রকেটটাকে আবার ব্যবহার করতে পারি না সম্পূর্ণভাবে। এখন দেখো, আমি একটা গাড়ি যদি কিনি, আমি ঢাকা যাব, আমি হয়তো চট্টগ্রাম যাব, কিন্তু আমি একবারই কিন্তু গাড়িটা ফেলে দেই না, রাইট। আমি বারবার ব্যবহার করি। একটা প্লেন, আজকে ধরো বিমান বাংলাদেশের যে এতগুলো প্লেন, এগুলো কিন্তু অনেক দিন ধরে চলে। DC-10 ছিল, সেগুলো মনে হয় 40 বছর ধরে চলেছে। হ্যাঁ, তো তুমি ধরো ঢাকা থেকে লন্ডনে আসলা, তারপর হচ্ছে 90 মিনিটের মধ্যে টার্ন অ্যারাউন্ড, তুমি হচ্ছে প্যাসেঞ্জার ছেড়ে নতুন প্যাসেঞ্জার নিবা, তারপর আবার ইউজ করবা। একটা নর্মাল এয়ারক্রাফটের তোমার লাইফ লাইফ স্প্যান হচ্ছে 25 থেকে 40 বছর, ডিপেন্ড করে যে ওর সাইকেল কতগুলো হলো এবং মেনটেনেন্স কত ভালো ছিল। তো এটা যদি না হতো, ধরো ঢাকা থেকে লন্ডন তুমি ধরো বোয়িং 777-এ আসলা, তো বোয়িং 777-এর খরচ হচ্ছে ধরো রাফলি স্পিকিং $300 মিলিয়ন, এবং রাফলি সেখানে 300 জন প্যাসেঞ্জার নেওয়া যায় রাফলি। আমি যদি এই বিমানটা একবার ব্যবহার করতাম, যে ঢাকায় এসে আমি লন্ডনে বিমানটা ফেলে দিলাম, তাহলে তুমি গড় হিসাব যদি করো, তোমার খুব সিম্পল হিসাবেই বলে দিবে যে তোমার সেই ফ্লাইট টিকেটের দাম হচ্ছে $1 মিলিয়ন হতো। So আমরা কিন্তু এখন, এটা এটা কিন্তু আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি এটা কি ভালো আইডিয়া, সবাই বলবে যে না, এটা রিডিকুলাস আইডিয়া, এটা কেন, এত টাকার জিনিস আমি কেন ফেলে দিব। তো একই ভাবে আমরা কিন্তু এখন স্পেস ট্রাভেলে, আমরা যে রকেট তৈরি করি এখন, এই বেশিরভাগ রকেটের অংশ কিন্তু আমরা ফেলে দিই। So তোমরা স্পেস এক্স এ দেখো যে বুস্টার গুলো যে নেমে আসে, তো বুস্টার গুলো এখন রিইউজেবল, যে আবার ব্যবহার করা যায়।
কিন্তু সম্পূর্ণ রকেটটা কিন্তু এখনো সেভাবে ফেরত আনা সম্ভব না। এবং তুমি যত বড় অরবিটে যাবে তোমার পোটেনশিয়াল এনার্জি তত বেশি থাকবে। সো আসার সময় যেমন চাঁদ থেকে আসার সময় হচ্ছে শব্দ গতির চেয়ে 36 গুণ গতিতে আসা হয়। সো আমরা বলি যে মাক 36। তুমি যদি ধরো স্পেস শাটল যেটা, সেটা হচ্ছে আরেকটু ছোট অরবিট থেকে আসে, সেখান থেকে আসলে তোমার শব্দ গতির চেয়ে 25 গুণ বেগে আসা হয়, সো মাক 25। সো সেটা হচ্ছে, সো এটা হচ্ছে কত দূরের অরবিট সেটার ফাংশন। তো আমি যদি এখন আম, স- যত এই ধরনের মিশনের জন্য যদি রকেট তৈরি করি, সেই যত বড় অরবিটে যাব সেই রকেটটা ফেরত আনা আমার জন্য তত কঠিন হবে। হ্যাঁ, কারণ আমার হচ্ছে আবার হচ্ছে সেই যে বিভব শক্তি থেকে গতি শক্তি, সেটা তাপে রূপান্তর হচ্ছে। তো তোমার এই তাপটা ম্যানেজ করতে হবে যেন তোমার এই যে এত গরম হয়ে যাচ্ছে এটা যেন তোমার ভেহিকেলে না আসে। এইখানে হচ্ছে একটা আইডিয়া, যেটা ট্রান্সপিরেশন কুলিং এর আইডিয়াটা হচ্ছে যে তোমার যে হিট শিল্ডটা, এটা হচ্ছে বায়ু বা কোনো গ্যাস দিয়ে তৈরি করা হবে। আচ্ছা। এখন বলি কেন। এখন গ্যাসের হচ্ছে তোমার থার্মাল কন্ডাক্টিভিটি যেটা, এই এই ভ্যালুটা গ্যাসে খুব কম, কারণ গ্যাসের মলিকিউল গুলা হচ্ছে খুব দূরে দূরে থাকে। হ্যাঁ, সো আমি যদি এক পিস লোহা নেই, তারপর গরম করি, ইজিলি। ও কিন্তু সাথে সাথে দেখা যায় গরম হয়ে যাচ্ছে, আমার হাত পুড়ে যাবে আর এক পাশে। কিন্তু বায়ুতে বা গ্যাসে যেটা হয় যে তুমি এক পাশে যদি গরম করো, সেটা গরম হতে অনেক সময় নিবে এবং আরো বেশি তাপ লাগবে। হ্যাঁ, সো এটার একটা উদাহরণ দিই। আমরা ছোটবেলায় কিন্তু যে খাবার গরম রাখা বা আম, পানীয় গরম রাখার জন্য ফ্লাস্ক হ্যাঁ, ব্যবহার করতাম। রাইট, সেই ফ্লাস্কে সবার যদি মনে থাকে যে ফ্লাস্কটা খুললে দেখা যায় ভিতরে অনেক ছোট একটা অংশে হ্যাঁ। পানি রাখা যায় বা গরম পানি রাখা যায়। তো এই এত জিনিসটা কি আসলে, এটার মধ্যে আসলে বাতাস, আচ্ছা। হ্যাঁ, জাস্ট বায়ু। হ্যাঁ, বা অনেক সময় নাইট্রোজেন গ্যাস দেওয়া থাকে। এটার কারণ হচ্ছে তোমার যে গরম যে কফিটার ভিতরে বা চা ফ্লাস্কে, এই যে তুমি যে 10 টাকার চা যে আমরা রাস্তায় খাই, ওরা ফ্লাস্ক নিয়ে ঘুরে, এটাই এখানেই হচ্ছে সায়েন্স। সো ওদের ফ্লাস্ক দেখবেন এরকম বড় ফ্লাস্ক, বাট ভিতরে ছোট একটা ভলিউমে ওদের চা থাকে। ওদের চারপাশে হচ্ছে বায়ু। তো বায়ু যেহেতু তোমার থার্মাল কন্ডাক্টিভিটিটা অনেক সে ছোট, যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তাপটা যেতে অনেক কম তাপ যায়, হ্যাঁ, অনেক সময় লাগে তাপটা যেতে। সো এটার মাধ্যমে যেটা হয়, আমার যে গরম চাটা, এই বায়ুটা হচ্ছে এই চার যে তাপটা একে ধরে আচ্ছা। রাখে, বাহিরে যেতে দেয় না। তো এটাকে আমরা যদি বলি যে হ্যাঁ, ইনসুলেশন। হ্যাঁ, ইনস্টলেশন। তো একইভাবে তুমি যখন ধরো শীতের দিন একটা সোয়েটার পরলা বা একটা জ্যাকেট পরলা, ধরো বাংলাদেশে তো ওরকম শীত পড়ে না, বাট শীতের দিন তুমি পরলা, তোমার বা আমরা মাফলার পরি, টুপি পরি। তো এগুলো দেখবে যে এই যে উলের যে টুপি, এগুলো দেখবে যে অনেক ছোট ছোট বায়ুর পকেট থাকে, তাই না? ও হচ্ছে ভিতরে অনেক বাতাস, চাপ দিলে ছোট হ্যাঁ। হয়ে যায়। তো এই বাতাসটা তোমার শরীরের তাপটাকে ধরে রাখে যেন সে বাইরে না যায়। কারণ ঠান্ডা কি, সেটা হচ্ছে তাপের মানে ল্যাক অফ হিট আর কি, যে তাপ নেই, তাপের অনুপস্থিতি যেটা, সেটাই তো হচ্ছে ঠান্ডা। তো এখানে একইভাবে চিন্তা করো, রকেটটা চারপাশে যদি আমি একটা গ্যাসের লেয়ার দিতে পারি, একটা গ্যাসের আবরণ দিতে পারি, ওই গ্যাসটাই হচ্ছে সেই গরম যে বাতাস যেটা, সেটা থেকে আমার রকেটটাকে বাঁচিয়ে রাখবে, ঠান্ডা রাখবে। ইন্টারেস্টিং। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে আমি একটা রকেটে আমি কিভাবে একটা গ্যাসের আবরণ হ্যাঁ, দিব, সেই গ্যাস তো থাকবে হ্যাঁ। না, সেটা চলে যাবে। তার মানে হচ্ছে আমার হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে এই গ্যাসটা রকেটের সারফেস থেকে দিতে হবে। সো আমরা যেভাবে ঘামি, আমাদের কিন্তু ধরো চামড়ায় যে অনেকগুলো ফুটো পোর্স, হ্যাঁ, এখান থেকে আমরা ঘামি, আমাদের গায়ে ঘাম লেগে থাকে। হ্যাঁ, সো এইভাবে যদি আমরা রকেটটাকে ঘামাতে পারি একটা গ্যাস দিয়ে, যে রকেটের চামড়াটা আমাদের চামড়ার মতো হবে পোরাস, মানে অনেকগুলো ফুটো থাকবে। ওকে। হ্যাঁ, সেখান থেকে আমরা একটা গ্যাস নির্গত করব, সেখান থেকে আম, হচ্ছে ওই লেয়ারটা তৈরি হবে, সেই আবরণটা তৈরি হবে। হ্যাঁ, এবং আমরা কন্টিনিউয়াসলি সেটা করতে থাকবো। তো এটার নামই হচ্ছে ট্রান্সপিরেশন কুলিং। হ্যাঁ, যেটা হচ্ছে তুমি একটা
পোরাস স্কিনের মাধ্যমে, যে আমরা আমরা ঘামি যেভাবে এই মিমিক করার মাধ্যমে তুমি হচ্ছে একটা গ্যাস যখন বায়ুমণ্ডলে প্রবেশ করবা তখন একটা গ্যাস নির্গত হতে থাকবে সেখান থেকে। হ্যাঁ, সেটার মাধ্যমে একটা এরকম লেয়ার তৈরি হবে গ্যাসের। সেই গ্যাসের লেয়ার, প্রতিটা গ্যাসেরই হচ্ছে, বিভিন্ন গ্যাসের হচ্ছে ধরো থার্মাল প্রপার্টি এক এক ধরনের হয়, বাট জেনারেলি স্পিকিং গ্যাস হচ্ছে অলওয়েজ থার্মাল ইনসুলেটর হিসেবে ভালো। তো এখন হচ্ছে তোমার বাহিরে যত গরমই হোক, তোমার হচ্ছে এই গ্যাসের লেয়ারটা থাকবে, এবং তোমার যখন মিশন শেষ হবে, তোমার যেহেতু গ্যাসের প্রোটেকশন সিস্টেম ছিল, ও কিন্তু ধ্বংস হওয়ার কোনো সুযোগ নেই, তুমি তো রিপ্লেনিশ করছো ভিতর থেকে। তো এখন হচ্ছে তুমি ধরো একটা মিশন শেষ করে আসলা, এরপর হচ্ছে আবার সেই গ্যাসের ট্যাঙ্কটা রিফিল করবা, তারপর আবার মিশনে যাবা। সো তুমি ফুল রিইউজেবল একটা সলিউশন এখান থেকে নিতে পারো। সেটা হচ্ছে সহজ ভাষায় যদি বলা যায়, এইটা হচ্ছে আইডিয়া এটার পেছনে। তো অডিয়েন্সদের জন্য আর কি বলবো যে এখন আমাদের ডক্টর ইফতি যে এই কথাটা বললেন সেটা একটা আর্টিকেলেও রিসেন্টলি আর কি এসেছিল, যে স্পেস ক্রাফটস দ্যাট সুইম। সো আমি এটা লিঙ্কে, Yeah, সো আমি এটা exactly. হচ্ছে যে এটা ডিসকাশনে দিয়ে দিব, অ্যান্ড সো অডিয়েন্সরা এটা পড়তে পারবে আরো ডিটেইলসের জন্য। অ্যান্ড একটা এখন আমার একটা প্রশ্ন ছিল যে মানে আপনার এই আর্টিকেলও যেটা ছিল যে একটা সম্ভবত কোম্পানি তারা Mhm. হচ্ছে এই ম্যাটেরিয়ালটা ডেভেলপ করতেছে, 3D প্রিন্টেড সম্ভবত। সো Yes. এখানে একটা এই যে প্রাইভেট সেক্টর অ্যান্ড একাডেমিয়ার মধ্যে একটা রিলেশন। সো Mhm. ইনিশিয়ালি যখন হ্যাঁ। এরোস্পেস যাত্রা শুরু হলো তখন তো দেখা যেত মোস্টলি Mhm. গভর্নমেন্টস Mhm. ইনভলভ থাকতো। সো এখন কি Right. বর্তমানে শুধু Yes. গভর্নমেন্টস এর পক্ষে পসিবল না, অ্যান্ড ফিউচারে আসলে এই যে এদের কোলাবোরেশন বা রিলেশনটা এটা অ্যাকচুয়ালি কিভাবে Mhm. আগাবে বা কিভাবে আগানো উচিত? Mhm. হ্যাঁ, চমৎকার চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এটা আসলে সময়ের দাবি। সময়ের দাবি, আর হচ্ছে আম, এখন যারা সায়েন্স করে তাদের চিন্তা ভাবনার ধরন। তো বিশেষ করে আমেরিকায়, এটা সব দেশে আসলে দেখা যায় না। আম, আমেরিকায় হচ্ছে এই সমন্বয়টা খুব ভালো, এই যে ইন্ডাস্ট্রি আর একাডেমিয়া। এবং এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমেরিকায় যেটা হয়, যে আমরা আমেরিকায় যারা গবেষণা করি, আমেরিকায় হচ্ছে তোমার গবেষণা করার যে স্বাধীনতা, এটা আসলে অনেক অন্যান্য দেশের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি। এটা মানে কি? এটা হচ্ছে আমি যেটা চাই, যে আমি ধরো একটা প্রজেক্ট গভর্নমেন্টের সাথে করব, সেটা আমি করতে পারি। আবার একই সাথে আমি ইন্ডাস্ট্রি পার্টনারের সাথে করতে পারি। তো এটা হচ্ছে আমার ইচ্ছার উপরে। তো এখন দেখা যাচ্ছে যারা হচ্ছে, এটা আগেও ছিল, বাট এখন আমাদের বয়সী বা আমাদের সমসাময়িক যারা ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর বা এরকম এরকম পজিশনে বা সায়েন্টিস্ট পজিশনে আছে, তাদের ইন্টারেস্টটা হচ্ছে আসলে প্রবলেম সলভিং এর জন্য। আমি গভর্নমেন্টের সাথে কাজ করি না ইউনিভার্সিটির সাথে বা কোম্পানির সাথে, এটা মূল বিষয় না। এটা হচ্ছে আমি একটা প্রবলেম সলভ করতে চাই। যেমন আমার স্বপ্ন হচ্ছে আমি পৃথিবীর যে কোনো জায়গায় 2 ঘন্টায় চলে যাব হাইপারসনিক বেগে। আমি আমি মঙ্গলে যাব, আমি ফেরত আসবো। হ্যাঁ, তো এটার জন্য আমি যেভাবেই পারি আমি করতে চাই, আমার অংশটুকু আমি করতে চাই। হ্যাঁ, সো এটা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া, যে এখন কোন দিকে যাচ্ছে পৃথিবী। সো এখানে অনেক বিষয়ই দেখা যাচ্ছে যে অনেক স্টার্ট আপ, ছোট ছোট কোম্পানি যেরকম, ওরা অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। একই সাথে আমরা ইউনিভার্সিটি পার্টনার হিসেবে যখন কাজ করি, তখন হচ্ছে আমাদের এখানে ট্যালেন্ট আছে। মানে এটা শুধু ধরো প্রফেসররা নিজেরা না, বাট এখানে ধরো আমরা পৃথিবীর সেরা স্টুডেন্টদের নিয়ে আসতে পারি। তো আমরা সারা পৃথিবীর ধরো আম, মানে হাইপারসনিক্স এর জন্য বেস্ট যে মানুষগুলো, আমরা তাদেরই এখানে চাই। হ্যাঁ, যে 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 কোনো দেশ থেকে হোক, যেখান থেকে হোক, আমরা পৃথিবীর সেরা মাইন্ড গুলাকে এখানে আনতে পারি। তো এখান থেকে কোম্পানি বা স্টার্ট আপ গুলো হচ্ছে ট্যালেন্টটা পেতে পারে, যারা অ্যাম্বিশাস, যারা সাবজেক্ট ম্যাটারে ভালো। আর কোম্পানি হচ্ছে তাদের তখন সেই প্রোডাক্টের পিছনে তারা সময় দিতে পারে। তো এখানে আসলে আমি যেটা সবসময় বলি যে এটা আসলে একটা ইকোসিস্টেম। হ্যাঁ, যেমন এভিয়েশনে যারা পাইলট,
তারপরে হচ্ছে ধরো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যারা, তাদেরও কিন্তু আমি আমি মনে করি যে আমাদের কমিউনিটির অংশ। রাইট। উনারাও হচ্ছে আমাদের কমিউনিটির অংশ। So আমি কখনোই মনে করি না যে ওরা ইন্ডাস্ট্রি, আমরা একাডেমিয়া, ওরা হচ্ছে এভিয়েশন, এরকম না। আমরা সবাই একই কমিউনিটির অংশ। আমি গবেষণার পার্ট করি, ওরা হচ্ছে সার্ভিসের পার্ট করে, রাইট? সো এবং প্রোডাকশনের পার্টের কারো তো করতে হবে, রাইট? হ্যাঁ, আমি যে চিন্তাটা আমার মাথায় আসবে, আমি যে এক্সপেরিমেন্টটা ছোটভাবে করব, এটা আমি চাবো যে একটা কোম্পানি সেটা রিয়েলিটিতে নিয়ে যাক একটা প্রোডাক্ট রাইট। হিসেবে। সো এই কারণে হচ্ছে তোমার অডিয়েন্সের জন্য পার্টিকুলারলি যারা ইয়াং ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, স্টেম ব্যাকগ্রাউন্ডে, স্টেম ফিল্ডে আসলে তোমার একাডেমি আর ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য খুব বেশি নেই। তুমি আজকে পিএইচডি করো যে তুমি একাডেমিয়ার মধ্যে, তুমি সেখান থেকে খুব ভালো পজিশনে ইন্ডাস্ট্রিতে যেতে পারবা। আবার ইন্ডাস্ট্রিতে 10 বছর হয়তো তোমার এক্সপিরিয়েন্স থাকলে আবার একাডেমিয়াতে আসা যায়। ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে এটা খুব ফ্লেক্সিবল। এটা এই জন্য হচ্ছে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। একটা ফান প্রজেক্ট, ওখানে গিয়ে প্রজেক্টটা করো, সেটা হোক সেটা ইন্ডাস্ট্রি বা হোক সেটা একাডেমিয়া, রাইট? সো এই প্রজেক্টটা যেটা, এটা হচ্ছে একটা কোম্পানির সাথে, ইয়েস। এবং এটা হচ্ছে এই কারণে আরেকটু ইন্টারেস্টিং, রাইট? সো তো এই ব্যাপারে আর একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে আপনি একটা পোস্ট দিয়েছিলেন সম্ভবত আপনার পিএইচডি কমপ্লিটের পরে, যে আপনার একটা ফ্রেন্ড আপনাকে একটা বই সাজেস্ট করেছিল যে পিএইচডি ইজ নট এনাফ। সো রাইট। সো সেটা আমি পড়েছিলাম and it was quite interesting because যেহেতু আমিও রাইট। পিএইচডি অ্যাসপাইরেন্ট and এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে একটা ওকে, ইয়েস। আইডিয়া দিয়েছে যে অ্যাকচুয়ালি ফিউচারে আমি পিএইচডি পরে কি মানে স্কোপস, কোন দিকে আমি যেতে পারি, কি কি রাইট। স্কোপস অ্যাভেলেবল। হ্যাঁ, সো হ্যাঁ। অডিয়েন্সদের জন্য বলবো যে যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড তারা বইটা ডেফিনেটলি পড়বেন and বইটা খুবই সুন্দরভাবে ইয়েস। লেখা। এবং এই বইটা কিন্তু খুব জি ছোট, জি মানে খুব হ্যাঁ ইজি রিড জি আসলে। সো আর এখানে হচ্ছে যারা পিএইচডি করতে চায় বা হয়তো মাস্টার্স লেভেলের গবেষণা করছে, তাদের জন্য এটা ভালো, কারণ এটা গবেষণা নিয়ে কথা বলে। আর হচ্ছে একজন গবেষকের কি নিয়ে চিন্তা করা উচিত, এরকম বই আসলে খুব বেশি হ্যাঁ পাওয়া যায় না। সো এটা খুবই খুবই জি ইন্টারেস্টিং একটা বই। সো থ্যাঙ্কস এটা এটা উল্লেখ করার জন্য এখানে। বাট হ্যাঁ, আর হ্যাঁ, সো আর একটা জিনিস এই সুযোগে আমি বলে দেই যে ইঞ্জিনিয়ারিং বা স্টেম রিলেটেড সাবজেক্ট, পার্টিকুলারলি ফিজিক্স রিলেটেড যেসব সাবজেক্ট, ম্যাথস, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরা যায় সেখানে অবশ্যই। তো এখন হচ্ছে এই যে স্পেশালাইজড হওয়া, আমি এই সুযোগটা নেই এটা বলার জন্য অডিয়েন্সকে যে কেন পিএইচডি করা উচিত। যাদের এই ধরনের ইচ্ছা, আমি আবারও যেটা বললাম যে নিজের সাথে একটা আলোচনায় বসতে হবে যে আমি কি চাই, বা যাদের গবেষণা করতে ভালো লাগে তাদের জন্য এটা খুব ভালো একটা উপায় একটা বিষয়ে স্পেশালাইজড হওয়া। দেখো, আমি যদি ট্রান্সপিরেশন কুলিং, হাইপারসনিক্স এটা নিয়ে পিএইচডি না করতাম, তাহলে কিন্তু এই দ্রুত সময়ে আমি একজন স্পেশালিস্ট হতে পারতাম না। এবং সব সময় সব বিষয়ে জেনারেলিস্ট হওয়া যায় না। স্পেশালি আমি যদি ধরো এই যে রকেটে, এই যে ধরো এখন ধরো রকেটে আমার যেটা এখানে ল্যাব, এটা হচ্ছে শুধু ইউএসএ তে না, এটা আমার জানা মতো সারা পৃথিবীতে একমাত্র ল্যাব যেটা হচ্ছে এই প্রোটেকশন সিস্টেম নিয়ে কাজ করে হাইপারসনিক ভেহিকলের। হ্যাঁ, যে আমি কিভাবে তাপ বা বৃষ্টির কণা থেকে আমি আমার ভেহিকলকে বাঁচাবো। তো এটা হচ্ছে, সো এখানে যে ধরো অন্যান্য ইন্ডাস্ট্রি পার্টনার যারা, বা ইন্ডাস্ট্রিতে যদি কোনো সমস্যা হয়, তারা তো এরকম জায়গায় আসবে। ধরো আমার বর্তমান যে জব যেটা, এটা তো এটার উপর ভিত্তি করেই, হ্যাঁ, যে আমার আইডিয়া, আমার ব্যাকগ্রাউন্ড, আইডিয়া দিলে হবে না, আমার স্পেশালাইজেশন থাকতে হবে। সো এক ইন্ডাস্ট্রিতে বসে, আর&ডি তে বসেও একটা পিএইচডি সময়ের মধ্যে একটা বিষয়ে স্পেশালিস্ট হওয়াটা খুব কঠিন। আহ, এখন পিএইচডিটা আমরা মনে করি যে 5 বছর, এটা অনেক লম্বা সময়, অনেক সময় 6 বছর, 7 বছর লাগে মাঝে মাঝে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ। আহ, কিন্তু চিন্তা করো যে একটা বিষয়ে আমি স্পেশালিস্ট হব, এক্সপার্ট হব, সেটার জন্য কিন্তু 5-6 বছর খুব বড় সময় না, রাইট? সো এইটা হচ্ছে পিএইচডি করার একটা খুব ভালো রিজন যে আমি একটা বিষয়ে স্পেশালিস্ট হতে চাই। এবং আমি যখন কোনো জিনিস করব, যে দেখো, যেই দিন আমরা হাইপারসনিক বেগে প্যাসেঞ্জার নিতে পারবো,
যেই দিন আমরা মঙ্গলে যাব, আমাদের কিন্তু মানব জাতি যেভাবে বেঁচে থাকে, আমরা আমরা যেভাবে আমরা জীবন যাত্রা চালাই, এটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের যে কল্পনা, সেটা হচ্ছে ধরো নেক্সট 20-50 বছরের মানুষের বাস্তবতা। তো আমার মনে হয় মানে জীবনে এর চেয়ে ধরো এক্সাইটিং জিনিস আসলে নেই, মানে এটা তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। আম, কিন্তু এরকম একটা জিনিসে আমার ছোট্ট একটা কন্ট্রিবিউশন করা, সেটার জন্য খুবই ইন্টারেস্টিং একটা পাস। এবং আবারও যে তুমি যখন পৃথিবী চেঞ্জ করবা, তুমি যখন ধরো তোমার চারপাশে 10 জন যেভাবে থাকে সেখান থেকে বের হয়ে তুমি উনাদের দেখাবা যে তুমি অন্যভাবে একটা জিনিস করতে পারো। হ্যাঁ, আমরা যেভাবে আজকে ফ্লাই করি, এটা যখন আমরা চেঞ্জ করব, এটা হচ্ছে প্যারাডাইম শিফট বলে, রাইট। রাইট? পৃথিবী হঠাৎ অনেক আরো ছোট হয়ে যাবে। তো যেমন কমেট যে জেট ছিল, আমাদের জেট ইরায় জেট প্যাসেঞ্জার জেট যখন ছিল, সেখানে লন্ডন থেকে জাপান যেতে তোমার হচ্ছে 86 ঘন্টা লাগতো আগে। তো কমেট আসার পর সেটা নেমে 36 ঘন্টায় নেমে আসে। অলমোস্ট হ্যাঁ, হঠাৎ অলমোস্ট করে, হাফ। হ্যাঁ তুমি রাইট। আমাদের প্যারেন্টস এর, আমাদের বাবা মার সময়ও হচ্ছে মানুষ জাহাজেও কিন্তু বিদেশে গিয়েছে 6 মাস ঘুরে। আমরা কিন্তু কল্পনা করতে পারি না। তো তোমার পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, তুমি যখন পৃথিবী চেঞ্জ করবা, তখন তোমার জেনারেলিস্ট আইডিয়া দিয়ে হবে না, রাইট? তোমার জেনারেলিস্ট লাগবে, বা তোমার সেই স্পেশালাইজড কাউকে লাগবে। তুমি যদি এখন দেখো এই যে চ্যাট জিপিটি যে হচ্ছে, ওপেন এআই, তারপর মাইক্রোসফট, তারপর গুগলে কাজ হচ্ছে, ওরা হচ্ছে এআই স্পেশালিস্টের জন্য, যাদের এআই রিলেটেড পিএইচডি আছে, ওরা কিন্তু তাদের এখন স্কাউট করে নিচ্ছে। সো আমি অনলাইন গেলে অ্যান্টি পিএইচডি অনেক কিছু পাবো, বাট তোমার চিন্তা করতে হবে ওকে অ্যাকচুয়ালি জিনিসটা কি, রাইট? তো যেমন তুমি করোনা ভাইরাসের যখন মহামারী হলো, তখন কি তুমি জেনারেলিস্টের কথা শুনবা, নাকি তুমি একজন স্পেশালিস্টের কথা শুনবা, রাইট? স্পেশালিস্টের তখন কথা মানুষ শুনবো। কোথায় যায়? রাইট, রাইট, এক্স্যাক্টলি। সো একটা অনেকগুলো কথা এখানে বললাম, বাট এটা আমাদের বাংলাদেশে আসলে বলা হয় না। হ্যাঁ, তুমি বাংলাদেশে তুমি নতুন যখন বাংলাদেশকে যখন যখন তুমি ধরো আরো উন্নত করবা, তখন হচ্ছে তোমার স্পেশালাইজড মানুষ দরকার, যাদের কাছে একজনের কাছে যাবা, বাট সে তোমাকে আরো 10টা উপায় দিয়ে দিবে তোমার সলিউশন দেওয়ার জন্য, রাইট? থ্যাংক ইউ। সো সো সবাই পিএইচডির দিকে আসেন। ডেফিনেটলি ডেফিনেটলি আমার মনে হয় এখন বাংলাদেশে অ্যাকচুয়ালি আগের থেকে বাংলাদেশে পিএইচডি অ্যাসপারেন্টস এর সংখ্যাটা অ্যাকচুয়ালি দিন দিন বাড়ছে। So, আহ, এন্ড এগেইন একটু এখানে অ্যাড করি যে তুমি অন্যভাবেও করতে পারো, বাট তোমার যেটা ভালো রাইট লাগে, রাইট। রাইট? সব আমার গবেষণা করতে ভালো লাগে, আমি অনলাইন শুনলাম পিএইচডি করা ভালো না, সেটা শুনে আমি করলাম না, এটা আমাদের জন্য রাইট লস। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্রেইন ড্রেন। রাইট আমরা যখন আমাদের সেরা মাথাগুলো আমরা যখন প্রবলেম সলভিং এ আনতে পারি না, এটা হচ্ছে পৃথিবীর জন্য, মানব জাতির জন্য সবচেয়ে বড় ব্রেইন রাইট। ড্রেন, রাইট? সো হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসলে সভাপতি আসে যে মানে বাংলাদেশ তো এখনো ডেভেলপিং কান্ট্রি। এখন একটা মানে মেজর, আমি এই পর্যন্ত যাদের সাথে আমার কথা হয়েছে দেখা যায় যে এরোস্পেস রিলেটেড বিষয় বললে তাদের ফার্স্ট কথাই হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো খেতেই পারে না, এখন আমরা কেন এখানে ইনভেস্ট করব বা কিভাবে করব। সো ইয়েস। এটা অ্যাকচুয়ালি আপনি কি বলবেন, আপনার অপিনিয়নটা কি? হ্যাঁ, দেখো, এটাও খুব সুন্দর প্রশ্ন, এবং এটা আমাদের সবাই এটা নিয়ে ভাবতে হবে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এখন আমি যখন ময়মনসিংহে স্কুলে বা কলেজে ছিলাম, তখন আমি খুব বেশি বলতাম না এই বিষয়ে, বাট আমি যদি কাউকে বলতাম যে আমি এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চাই, তখন বেশিরভাগ সময় মানুষ হাসাহাসি করতো। আর আমি বাংলা ভাষী বলে যে তুই তো ভাত পাবি না। হ্যাঁ, আমরা আমরা ভাত নিয়ে খুব চিন্তিত হয়ে যাই। হ্যাঁ, কিন্তু দেখো এখন এবং এখানে এসে এটা বড়াইয়ের বিষয় না, আমি সবাইকে বলতে চাই যে মানে এটা সবাইকে একটু আসলে আত্মবিশ্বাস দেওয়ার জন্য যে আম, তোমার যেটা করতে ভালো লাগে এবং যে জিনিসটা তুমি ভালো, এটা তুমি যে জিনিসটা করতে চাও সেটা যদি তুমি ভালো হও, তখন সেটা আরো ভালো লাগে। এটাও বলে রাখা ভালো সবসময়। মানে স্বপ্ন থাকা ভালো, বা সেই স্বপ্নে তোমার নিজেকে ভালোও করতে হয়। এখন তুমি যদি এটা কন্টিনিউয়াসলি করতে থাকো, এখন দেখো যে ধরো এখন এখন ধরো আমি নিজেই এরোস্পেসে জব ক্রিয়েট করি। রাইট হ্যাঁ, আমার ধরো 6 জন স্টুডেন্ট এই এই অগস্টে জয়েন করবে। হ্যাঁ, আমার অনেক হাইলি ফান্ডেড ল্যাব আমার। হ্যাঁ,
এবং আমি অ্যারোস্পেস কে রিডিফাইন করার একটা ছোট অংশে হয়তো কন্ট্রিবিউট করতে পারছি এখন। হ্যাঁ, মানে ইটস ইনক্রেডিবল জাস্ট চিন্তা করতে। হ্যাঁ, যেটা এক সময় যেটা হাসির বিষয় ছিল মানুষের কাছে। হ্যাঁ, আমি যখন জার্মানিতে আন্ডার গ্রাড করি তখন আমাদের ধরো বাংলাদেশে যেটা হয় যে প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে বলেছে তুমি জার্মানিতে গিয়েছো, তুমি তো কম্পিউটার সায়েন্স পড়তে পারো, অ্যারোস্পেস তোমার তো ওপেন, তোমার অ্যারোস্পেস কেন পড়তে হবে? হ্যাঁ, এটা বাদ দিয়ে কম্পিউটার সায়েন্স এখনো সময় আছে। হ্যাঁ, সঠিক পথে আসো। হ্যাঁ, রাইট। এটা 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 বলার কারণ হচ্ছে যে আবারও ধরো তুমি যদি চিন্তা করো যে এই যে নেগেটিভ চিন্তাগুলো, বাস্তববাদী হওয়া যেরকম উচিত, বাট সেখানে নেগেটিভ চিন্তা হওয়ার কিন্তু কোনো মানে করার কোনো প্রয়োজন নেই। এটা হলো প্রথম কথা। এখন তোমার কোয়েশ্চেনে আসি যে বাংলাদেশের যে অ্যারোস্পেস মহাকাশ গবেষণা, তারপরে হচ্ছে তোমার উড়ন প্রকৌশল, বিমান বিদ্যা, এসব বিষয়ে যে একটা ওভারঅল যে একটা সিচুয়েশন, এখানে এখানে আমার পার্সোনাল একটা মতামত দেই যে বাংলাদেশের মতো একটা ইয়াং দেশ, যেখানে সবার বয়স ধরো হাফ অফ দ্য পপুলেশন মনে হয় 25-এর নিচে, এইরকম একটা ইয়াং একটা কান্ট্রিতে আমাদের হচ্ছে টেকনিক্যাল ফিল্ডের পড়াশোনাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, সাথে অন্যান্য বিষয় সহ। হ্যাঁ, সো আমি শুধু টেকনিক্যাল ফিল্ডের কথা বলবো না, বাট টেকনিক্যাল ফিল্ডের পড়াশোনাটা ধরো পৃথিবীতে ভালো করার জন্য একটা খুব বড় হাতিয়ার। এবং এটা হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি তোমার তোমার নিজের জীবনেই যেরকম সোশ্যাল মোবিলিটি হবে, সেরকম তোমার দেশের ইকোনমিও বাড়বে। সো যে কোনো দেশে, যেমন ইউএসএ তে যদি দেখো যে কেন ইকোনমি এত স্ট্রং, যে এটা হচ্ছে একদম নলেজ বেসড একটা ইকোনমি। এবং ইউরোপিয়ান অনেক দেশ অনেক ভালো এসব ক্ষেত্রে, কিন্তু এটা ধরে রাখা খুব কঠিন, কারণ এই যে স্টেম গ্র্যাজুয়েট বা যারা স্টেম ফিল্ডে কাজ করে, এই ধরনের স্টুডেন্ট এবং মানুষ আনাটা খুব কঠিন, যেহেতু ইনিশিয়ালি একটা ব্যারিয়ার থাকে, একটু কঠিন মনে হয় ইনিশিয়ালি। হ্যাঁ, তো বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্টেম ফিল্ডে জোর দেওয়া। এবং এখানে কিন্তু আমরা চীনকে দেখতে রাইট। পারি। চীন একটা ভালো মডেল। আমাদের পার্শ্ববর্তী বেশ কয়েকটা দেশ আমরা দেখতে পারি যেখানে হচ্ছে এই মডেলটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কারণ ইঞ্জিনিয়ারিং বা স্টেমের একটা সুবিধা কি, তোমার একটা জিনিস যখন বোঝা যায় তখন আমরা প্রবলেম সলভ করতে পারি। যেমন আমাদের দেশে কিন্তু বিদেশিদের কোনো কনস্ট্রাকশনে হেল্প নেওয়ার আমাদের প্রয়োজন রাইট। নেই। আমাদের দেশে সেরা সেরা মাথাগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যায়। এবং আমি মনে করি এখানে দেখো অনেকেই বলে যে ইউনিভার্সিটির সংখ্যা বা এ ধরনের কথা বলে, কিন্তু তুমি জার্মানি বা ইউকের সাথে যদি তুলনা করো, অলমোস্ট হাফ, একদম হাফ না, ধরো 30-50% মানুষের একটা ব্যাচেলর ডিগ্রি আছে। তা আমরা আমাদের দেশের মানুষকে বঞ্চিত কেন না করে আমাদের আসলে এটা আবার জোর দেওয়া উচিত, একদম বেসিক্সে যাওয়া উচিত। হ্যাঁ, আমি আমি যখন রকেট তৈরি করি আমি কিন্তু ছোট সেই বেসিক্স এর ইকুয়েশন রাইট। দিয়েই রাইট। চিন্তা করি। হ্যাঁ, যে এই যে আমি যে এত কথা বললাম বিভব শক্তি গতি শক্তি, এই তো স্কুলের পড়া, এই ফ্রেমওয়ার্ক দিয়েই আমরা বড় বড় রকেট তৈরি করি, পৃথিবী চেঞ্জ করার মতো অ্যাম্বিশন আমরা নেই। সো এতগুলো কথা আমি বললাম এই কারণে যে বাংলাদেশের মতো দেশের জন্য হচ্ছে আমাদের বেসিক্সে ফিরে যাওয়া প্রয়োজন। এবং আমাদের হচ্ছে ওই ধরো নো গাটস নো গ্লোরি টাইপের চিন্তা করতে হবে। হ্যাঁ, যে আমরা আমরা আসলে অনেক এখন অনেক অধৈর্য, আমরা আমরা গ্লোরিটা চাই, বাট গাটস এর বিষয়টা রাইট। নিয়ে আমরা রাইট। চিন্তিত না। হ্যাঁ, আমি ধরো এত বছর পর দেশ ছাড়ার এত বছর পর ধরো তোমার সাথে এই যে কথা বলছি। হ্যাঁ, আমার তো এটা অনেক বছর। হ্যাঁ, আমি আজকে দেশের বাইরে ধরো 15 বছরের মতো। হ্যাঁ, রাইট। সো এবং আমাকে একদিনে কিন্তু এই জব দেয়নি, বা আমাকে একদিনে এখন ইউএস গভর্নমেন্ট আমাকে এই প্রজেক্ট দেয়নি, রাইট? অনেক সময় লাগে, বাট এই সময় এই বীজটা বপন হবে অনেক আগে। তো আমাদের বাংলাদেশে প্রয়োজন আমাদের ইয়াং স্টুডেন্টদের হচ্ছে টেকনিক্যাল ফিল্ডে আসা, এবং তোমার কোনো হেল্প লাগবে না, তোমার কোনো দেশের কাছে কোনো হেল্প লাগবে না। টেকনিক্যাল ফিল্ডে আসা মানে তুমি নিজেই বস, তুমি নিজেই অনেক প্রবলেম সলভ করবা দেশে, সেটা যে বিষয়ই হোক। তো শুধু অ্যারোস্পেস না, এটা আমাদের ধরো একদম ধরো রাস্তা ব্রিজ নির্মাণ থেকে শুরু করে এনিথিং তুমি চাও টেকনিক্যাল ফিল্ডের মানে নলেজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার নলেজ। এবং আমাদের দেশের ছেলে মেয়েরা যদি বাহিরে এসে করতে পারে, বাংলাদেশেও করতে পারবে। আর বিদেশে এসে আমরা যেভাবে বিদেশে আসছি, বিদেশে আসাটা
বাংলাদেশ এটা কিন্তু কোনো দেশের জন্যই ভালো না যে মানে যারা একটু উচ্চাকাঙ্ক্ষা দেখাবে তারা বিদেশে যাবে, বিদেশে এই যে অনেকে বলে হাই থট টপিক, তো আমাদের এইসব চিন্তা মাথা থেকে বের করে ফেলতে হবে। যে আমাদের দেশে একটা ছেলে বা মেয়ে যদি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হতে চায়, সেই স্বপ্ন পূরণের জন্য তার দেশ ত্যাগ করতে হবে না। আহ, এটা হচ্ছে সাস্টেইনেবল, যে কারণ সেটা হলে আমি হাতে গোনা একজন দুজনকে দেখাবো। আম, কিন্তু এইভাবে কিন্তু বাংলাদেশের জন্য প্রোগ্রেস আসবে না। বাংলাদেশের জন্য তখন আসবে যখন বাংলাদেশের নিজেরই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যারোস্পেস প্রোগ্রাম থাকবে, এবং সেটা আসলে সবার ইচ্ছার প্রয়োজন। হ্যাঁ, একটা বাংলাদেশের একটা ছেলে বা মেয়ে যদি স্বপ্ন দেখে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হবে, সে বাংলাদেশের মধ্যেই ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন পাবে। এবং এটা কিন্তু এশিয়ার প্রচুর দেশে, অনেক দেশে এটা পাওয়া যায়। সো বাংলাদেশের জন্য আমার যেটা মনে হয় যে প্রথমত হচ্ছে এডুকেশনে হচ্ছে জোর দিতে হবে, এবং এডুকেশনকে আসলে রেসপেক্ট করতে হবে। এবং একটা জিনিস যে হ্যাঁ, কোনো শর্টকাট নেই আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার ভালো জিনিস করতে সময় লাগে, রাইট? সো এটা সাধনার, আবার যে আমরা ফিরে যাব আবার সেই মানে আমাদের জীবন দর্শনে, হ্যাঁ, যেটা আমরা ছোটবেলায় শিখে আসছি, যে আসলে তোমার ইনভেস্ট করতে হবে, নিজের উপরে সময় দিতে হবে। গ্লোরিটা অনেক পরে আসবে। হ্যাঁ। আম, আর হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশনটা ভালো থাকলে, আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা কিন্তু নিজেরাই, এই যে ওরা যেরকম ওই যে এয়ারক্রাফট ডিজাইন কম্পিটিশনে অ্যারিজোনাতে হ্যাঁ, আসছিল হ্যাঁ, একটা টিম, রাইট। খুব ভালো করে গেছে। হ্যাঁ, বাট এটা আমাদের আরো সিস্টেমেটিক ভাবে করা উচিত। আমাদের আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়তেও এই সুযোগগুলো দেওয়া উচিত, ঢাকার বাহিরে দেওয়া উচিত। দেখো, আমরা বাংলাদেশে ঢাকার বাহিরের যে ট্যালেন্ট, সেটাকে যেহেতু আমরা ইউটিলাইজ করতে পারি না, এটা বাংলাদেশের জন্য একটা বড় মিস, একটা লস, বিশাল একটা লস। ইউনাইটেড স্টেটসে যদি দেখো, ইনক্লুডিং অন্যান্য ইউরোপিয়ান স্টেট, এটা তো বলাই যাবে, ইউনাইটেড স্টেটসে হচ্ছে ফেডারেল ফান্ডিং, যেটা সরকারের যেটা ফান্ডিং, এটা কিন্তু সবগুলা স্টেটে দেওয়া হয়। এবং বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেন ধরো এই যে ধরো টেক্সাসে, আমি যখন টেক্সাসে, এখানে ধরো আম, ধরো 7 ঘন্টা ড্রাইভ করলে স্পেস এক্স এর যে বোকা চিকা লঞ্চ সাইট, তো ওইখানে আশেপাশে হচ্ছে ধরো ওদের স্কুল কলেজ ওরকম ধরো ওয়েলথি না ওই জায়গাটা, আবার এখানে খুব ওয়েলথি এই জায়গাটা। হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু অনেক প্রোগ্রাম আছে, গভর্নমেন্টের প্রোগ্রাম, যেন ওরাও হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে ইউনিভার্সিটিতে বা ইন্ডাস্ট্রিতে, ওরা যেন সেটা দেখতে পারে, সেটার অংশ হতে পারে। হ্যাঁ, কারণ সেখান থেকেই কিন্তু একজন ট্যালেন্ট চলে আসতে পারে, যে হচ্ছে ধরো পৃথিবী চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ। সো সো আমি অ্যারোস্পেসের জন্য হয়তো স্পেসিফিকলি এগুলা বললাম না, হয়তো এটা অনেকটা কিভাবে আমি টেকনোলজি বা এডুকেশন ভালো করবো, বাট এটা ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস কি, তুমি যখন রকেট সায়েন্স বা এসব নিয়ে কাজ করবে, আলটিমেটলি তোমার হচ্ছে এমন একটা গ্রুপ দরকার, তারা ম্যাথমেটিক্যালি হচ্ছে খুবই স্যাভি, তারপর হ্যান্ডস অন জিনিস ভালো পারে, যে হাতে কলমের যে জিনিসটা, আমি হাতের যে ধরো এক্সপেরিমেন্ট করা, বা ধরো আমি বললাম যে এই ভেসেলে হচ্ছে এখন 10 বার প্রেসার, এটার মানে কি, হ্যাঁ, এটাকে ফিল করা। তো এটা হচ্ছে ধরো তোমার ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট করার মাধ্যমে আসবে। হ্যাঁ, স্কুল থেকে, তারপর ইউনিভার্সিটি লেভেল থেকে। তো এই ধরনের যারা ফিজিক্সের আইডিয়া গুলো একদম ক্লিয়ার যারা, কারণ তোমার এখানে নতুন ফিজিক্সের আবিষ্কার করি আমরা। এটা হচ্ছে, আমি একদম মানে ইজি ভাষায় যদি বলি, যে আমি একটা উইন্ড টানেল এক্সপেরিমেন্ট করলাম, এখান থেকে যে ডেটাটা আসে, এটা তো রিয়েলিটি, রাইট? তো এইখান থেকে আমার হচ্ছে নতুন ফিজিক্স স্কুইজ আউট করা লাগে। এটা হচ্ছে সবচেয়ে নতুন, মানে এটা হচ্ছে সবচেয়ে ইজি ভাবে যদি আমি বলতে চাই। সো আমাদের বিজনেসটা হচ্ছে নতুন নলেজ তৈরি করা, নতুন ফিজিক্স তৈরি করা। তো সেখানে আমি যদি এক্সিস্টিং ফিজিক্সের ফ্রেমওয়ার্কটা ভালো না বুঝি, সেটা কিন্তু আমার জন্য কঠিন। এবং এইখানে হচ্ছে অনেকেই হচ্ছে যারা একটু অ্যান্টি পড়াশোনা, তারা বলবে যে না, আমাকে টাকা দিলে আমি এখন হয়তো একটা রকেট করব, বিমান করব, দ্যাটস ফাইন, সেটা করা যায়, সেটারও প্রয়োজন। কিন্তু তুমি যখন ফিজিক্স ম্যাথমেটিক্স এর আলোকে আসবা, তখন যে কাজটা করতে তোমার 100 জন লাগবে, সেটা একটা আইডিয়ার মধ্যে তুমি একাই করতে পারবা। এটা হচ্ছে পাওয়ার। তো এটার কারণে তুমি দেখো ম্যানহাটন প্রজেক্ট দেখা যায়, অল্প কিছু মানুষ, হ্যাঁ,
এবং তুমি কিছু অন্যান্য কিছু প্রজেক্ট দেখো, অনেক দেশে ধরো এয়ারপোর্ট করে, যেমন জার্মানির বার্লিন এয়ারপোর্ট, কত হাজার হাজার মানুষ ওয়ার্ক ফোর্স, বাট অনেক বছর লেগেছে সেটা শেষ করতে। হ্যাঁ, তো এইভাবে তোমার চিন্তা করতে হবে যে তুমি যখন এডুকেশনের মাধ্যমে আগাবা, তুমি ফাস্ট হবা এবং এফিশিয়েন্ট হবা, এবং ট্রায়াল এরর যেটা হবে সেটা ইউজফুল ট্রায়াল এন্ড এরর হবে। যেমন স্পেস এক্স এর রকেট গুলো দেখা যায় প্রায়ই হয়তো ধ্বংস হচ্ছে, বাট সেখানে কিন্তু ওরা ডেটা কালেক্ট করে এবং লেসনস লার্ন কি সেটা কিন্তু কালেক্ট হচ্ছে। সো এটা একটা এডুকেশনাল জার্নি। সো আচ্ছা, এখন হচ্ছে এটা তো আমি বললাম এডুকেশন নিয়ে। সো অ্যারোস্পেস নিয়ে যেটা আমার যেটা মনে হয় যে আম, বাংলাদেশের অবশ্যই উচিত নিজস্ব একটা ওয়ার্কফোর্স রাখা, যারা হচ্ছে তোমার বোথ অ্যারোনটিক্স আর অ্যাস্ট্রোনটিক্স এর দিকটা দেখতে পারে। যেমন তোমার স্যাটেলাইটের জন্য যদি প্রয়োজন হয়, যেন আমাদের এক্সপার্ট থাকে, আমরা নিজেরাই যেন তৈরি করতে পারি। সেটা সময় লাগতে পারে। আবার আমাদের বিমানের ক্ষেত্রে, আমাদের মেইনটেনেন্সের ক্ষেত্রে, ইঞ্জিন মেইনটেনেন্সের ক্ষেত্রে কেন আমার ইঞ্জিন জার্মানিতে পাঠাতে হবে? আমার দেশের সেরা ছেলেমেয়েরা, মানে মেধাবী ছেলেমেয়েরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, আমি কেন বাহিরে পাঠাবো? সো আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে এই ইন্ডাস্ট্রিতে অনেক ওয়ার্কফোর্স প্রয়োজন। আমরা যদি মনে করি যে এটা কঠিন সাবজেক্ট, হাই থট সাবজেক্ট, আমরা করতে পারবো না, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের দেশে এখনই প্রয়োজন। তুমি বিমান বাংলাদেশ সহ কিছু প্রাইভেট সেক্টরের ওরা যারা মানে এয়ারলাইন্স পরিচালনা করে, ওরা সহ ওদের এখনই কিন্তু এভিয়েশন এরোনটিক্সে এনাফ ওয়ার্কফোর্স প্রয়োজন যাদের তোমার স্পেশালাইজ স্কিল প্রয়োজন। সো আমাদের আমাদের ডেফিনেটলি মানুষ প্রয়োজন। আর আরেকটা হচ্ছে, আমরা যদি হাই স্কিলড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, ওরা তখন মিডল ইস্টে, তারপর হচ্ছে সাউথ এশিয়ান অন্যান্য কান্ট্রিতে, যেমন ধরো তোমার এয়ারক্রাফটের যে তোমার সি চেক বা ডি চেক লাগে, সেখানে লিড দিতে পারবে তারা। হ্যাঁ, তুমি যদি এমিরেটস এর দেখো, এমিরেটস এর ইঞ্জিনিয়ারিংটা দেখো, সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে ধরো ভারত থেকে আসে যারা হচ্ছে লিড দিচ্ছে। পাকিস্তান বা শ্রীলঙ্কা থেকে দেখা যাচ্ছে অনেক ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা হচ্ছে সি চেক ডি চেক এর লিড দিচ্ছে। এটা হচ্ছে যে মেইনটেনেন্স এর দিক থেকে। আবার নতুন আবিষ্কারের যে অংশটা, ইনোভেশনের যে অংশটা, সেটাও সেখানেও কিন্তু আমাদের অনেক প্রয়োজন মানুষ। আর গবেষণার বিষয়টা হচ্ছে কি, অ্যারোস্পেসের কথা যদি ভাবো, যে ধরো আজকে থেকে, এবং বাংলাদেশ কিন্তু উপকূল এলাকায়, আমাদের কিন্তু নিজস্ব একটা বেস করা যায়। সো এখন দেখো, যারা হচ্ছে ধরো বাংলাদেশ যদি ধরো আজকে থেকে 20 বছর পরে ধরো মঙ্গলে যান পাঠাবে, তারপরে হচ্ছে একটা স্পেস পোর্ট করবে, তো এই মানুষগুলো যারা একজন এক্সপার্ট তৈরি করতে আমার কিন্তু 20 থেকে 30 বছর সময় লাগে। এই যে আজকে যারা জন্ম নিচ্ছে, আমি যদি তাদের এখন তৈরি করি, তাও আমার কিন্তু 20 থেকে 30 বছর সময় লাগবে। সো এটার ইনভেস্টমেন্ট, যেমন যখন করোনা ভাইরাস প্যান্ডেমিকের সময় ওরা হচ্ছে এক্সপার্ট পাচ্ছিল না, সো তখন রিয়েলাইজ করলো যে আমি এখন যতই টাকা দেই, আমি 30 বছরে যে এক্সপার্ট তৈরি হয় আমি একদিনে তৈরি করতে পারবো না। রাইট। সো এই যে ওয়ার্ক ফোর্স তৈরি করাটা, এটা একটা বিশাল আইডিয়া, মানে মাথায় নিয়ে পলিসি মেকিং এ হচ্ছে অ্যাড করতে হবে। যে আমার যে ভিশন, বাংলাদেশ মেবি 2040 যদি ভিশন থাকে, 2050 ভিশন থাকে, সেটার বীজ আজকে বপন করতে হবে। এবং একটা কালচার প্রয়োজন যেখানে হচ্ছে রিসার্চার এবং একাডেমিশিয়ান যারা, একাডেমিক বা এডুকেটর যারা, তাদের মানে তাদের জন্য রেসপেক্ট করা হয়। এটা আসলে তোমার টাকা পয়সার বিষয় না। So, তুমি আমেরিকায় হচ্ছে, আমেরিকায় ধরো রিসার্চার সায়েন্টিস্টদের রেসপেক্ট ভালো পরিমাণে পাওয়া যায়। এটা আসলে অ্যাকচুয়ালি এরা এটা খুব সুন্দরভাবে করে। কিন্তু আমার দেখা মতে চীনে হচ্ছে সর্বোচ্চ। চীনে হচ্ছে আমি আমি হচ্ছে অনেক সময় পোস্ট করি এটা আমার ট্রিপ থেকে, মানে একজন ধরো আমাদের ধরো বাংলাদেশে ক্যাম্পাসে যে ধরো কোনো ব্যান্ড আসলে যেরকম ছাত্ররা হুমড়ি খেয়ে পড়ে, সেখানে আমরা রিসার্চার হিসেবে যাওয়ার পর সেই সেম ট্রিটমেন্ট। হ্যাঁ, মানে সো ওরা এগোবে না অন্যরা এগোবে, রাইট। রাইট? যেখানে যেটা সেলিব্রেটেড, রাইট? সো হ্যাঁ। So, আমার কাছে আর কি একটা জিনিস আরো মনে হয় যে বাংলাদেশের হুম, মানুষদের একটা সমস্যা হচ্ছে যে রিস্ক টেকিং মেন্টালিটিটা অনেক কম, যে মানে হুম, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে দেখি হুম, যে হুম, কি হয় দেখি,
এই জায়গাতেই তারা অনেকটা হুম হুম পিছায় হুম। পড়ে যে আচ্ছা যদি ফেল করি। সো ইয়েস, হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। হ্যাঁ, এটা এটা খুব ভালো একটা পয়েন্ট আসলে। এটা আমরা অনেক সময় যেটা দেখি যে অনেক ভালো স্টুডেন্ট, একদম টপার যাদের বলা হয়, ওরাও দেখা যায় হচ্ছে নিজের ইচ্ছার বাহিরে গিয়ে অন্য একটা সাবজেক্ট নেয়, যেটা হচ্ছে হট কেক মেবি। কারণ আমরা হচ্ছে হয়তো ওই যে যেটা বললা যে রিস্ক নিতে চাই না বা সিস্টেমের বাইরে যেতে চাই না। এখন এটা আসলে ট্রু যে আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে চাই। বাট আসলে সময়ের সাথে যখন একটা দেশ ধরো ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রির দিকে যাবে, তখন মানুষের এই কনফিডেন্সটাও বাড়তে থাকে। এবং এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সে অনেকটা ছোঁয়াচে টাইপের। তুমি যখন দেখবে যে তোমার তোমার চারপাশে দুজন একটু ড্রাস্টিক ডিসিশন নিয়েছে, হ্যাঁ, তোমারও মনে হয় ওকে আমি করে দেখি। হ্যাঁ, সো এটা একটু কালচারাল ব্যাপার। বাট এখন ইয়াং বাংলাদেশের সাথে কথা বললে আমি এটা দেখি যে আম, অনেকের মধ্যেই একটু এই ধরনের মানে একটু কনফিডেন্স দেখা যায়। এটা ভালো। হ্যাঁ, আমরা বিনয়ী হতে চাই কিন্তু কনফিডেন্সটা দেখা যায়। আমাদের বাঙালিদের সমস্যা যে আমরা বিনয়ী, বাট অনেক সময় কনফিডেন্সও থাকে না বিনয়ী হওয়ার কারণে। হ্যাঁ, সো আমার মনে হয় দুটোই, বিনয়ী হওয়া প্রয়োজন কিন্তু একই সাথে কনফিডেন্স থাকা উচিত। এবং কনফিডেন্সটা আসবে কিন্তু হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে, যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। যে আমরা যেটা আমেরিকায় দেখি যে হাই স্কুল লেভেলের স্টুডেন্টরা সায়েন্স প্রজেক্ট করে এবং ওরা ডিফেন্ড করে আইডিয়া গুলো। সো যারা স্কুল লাইফ থেকে হচ্ছে হয়তো ছোট একটা অ্যাপ বানাচ্ছে, ছোট সায়েন্স প্রজেক্ট করছে বা প্রেজেন্টেশন দিচ্ছে, আমি এই সুযোগে এটাও বলি যে আমাদের দেশে দেখা যায় হয়তো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে আসছে, বাট প্রেজেন্টেশন স্কিল ভালো না। মানে এখানে আসলে সাবজেক্ট ম্যাটারের সমস্যা নেই, ইংলিশের সমস্যা নেই, বাট কনফিডেন্সের সমস্যা। কারণ এটা আমরা করে আসি না কখনো। কিন্তু আমেরিকায় দেখা যাচ্ছে একদম স্কুল লেভেল থেকে করে, ইউরোপিয়ানরা ধরো আন্ডার গ্র্যাড লেভেল থেকে করে। হ্যাঁ, সো এটা প্রয়োজন, আমাদের এই চেঞ্জ গুলো আনা উচিত যে যেন আমাদের বাংলা ভাষাতেই, এখানে ইংলিশের প্রয়োজন নেই, যে স্কুলে বাংলা ভাষাতেই যেন খুব ভালো প্রেজেন্টেশন এবং আইডিয়া কনভে করার একটা ট্রেনিং যদি আমরা অ্যাড করতে পারি, এটা হেল্প হবে। এবং আমরা যেটা করি যে আমাদের ধরো একাডেমিয়ায় যেটা হয়, আমরা কিন্তু অলওয়েজ আমাদের আইডিয়াকে আমরা স্ক্রুটিনাইজ করি, ক্রিটিক্যাল আমরা সবসময়। তো এই কালচারটা যদি আনা যায় বাংলাদেশে, যে আমার প্রশ্ন করতে স্টুডেন্ট ভয় পাবে না। হ্যাঁ, স্টুডেন্ট হচ্ছে ডিসকাশনে সে ইনভলভ হবে, যেটা আমরা করি, আমরা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করি। আমরা যখন এখানে পড়াই আমরা চাই স্টুডেন্ট হচ্ছে চ্যালেঞ্জ হোক একটু, এবং স্টুডেন্টরা আমাকে চ্যালেঞ্জ করুক। হ্যাঁ, এটা আমি চাই, এটা হচ্ছে ভালো ক্লাস। এটা না হলে মানে আমার এখানে দুর্বলতা কোথাও বা কারো দুর্বলতা, রাইট? সো আমাদের হচ্ছে এই কালচারটা নার্চার করতে হবে বা ফস্টার করতে হবে, যেখানে হচ্ছে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং কে প্রাধান্য দিব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই কোয়েশ্চেনে যে আমরা যে রিস্ক টেকিং এর কথা যদি বলি, এখানে কিন্তু এই যে আমাদের যেটা হয় যে ছোটবেলা থেকে আমরা হচ্ছে পরীক্ষা দেই, রেজাল্ট নেই, রাইট। এবং সিলেবাস একটা এর মধ্যেই থাকে। এবং আরো একটা জিনিস, এবং আমি আহ, মানে শিক্ষকদের প্রতি অবশ্যই শ্রদ্ধা, আমি নিজেও শিক্ষক, তো সেই হিসাবে আমি এই সুযোগটা নেই যে যে আমরা ছোটবেলায় দেখতাম যে স্যারের নিয়মে অঙ্ক না করলে নাম্বার হবে না, বা ম্যাডামের নিয়মে রচনা না লিখলে হবে না। এটা হবে না। এখান থেকে সরে এসে আমাদের হচ্ছে যে আচ্ছা, এই ম্যাথমেটিক্সটা মানে ট্রুথটা কি, এই ম্যাথমেটিক্সটা কারেক্ট নাকি, এটা হচ্ছে মেইন জিনিস। এবং স্টুডেন্ট যদি আমি আমি যখন ক্লাস নিই, আমি স্টুডেন্টদের বলি যে তুমি যদি আমার চেয়ে বেটার ওয়ে পাও, আমাকে দেখাও, আমাকে শিখাও। এইটা হচ্ছে ক্লাসরুমের এনভায়রনমেন্ট হওয়া উচিত। হ্যাঁ, যে খুব ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর জোর দিতে হবে। সো এটা একদিনে সম্ভব না, বাট এইটা কিন্তু আলোচনার মাধ্যমে সম্ভব। যেমন তোমরা যখন শিক্ষক হবে, হ্যাঁ, তোমাদের একটা অংশ তো ক্লাসরুমের শিক্ষক হবে। সো তোমরা যদি এখন সেই পুরানো স্টাইলে মানে দূরত্ব বজায় রাখো স্টুডেন্টদের সাথে, তাহলে কিন্তু আবার একই লুপ। ওই যে দুষ্ট চক্রের মতো হবে। দুষ্টচক্র। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমার কিন্তু এই যে এখন আমার ফোনে আমার স্টুডেন্টের
কয়েকটা মেসেজ কিন্তু আসছে। তো আমি বলি যে জাস্ট ফিল ফ্রি, রাইট? কোনো সমস্যা থাকলে ডিসকাস করতে চলে এনি টাইম। হ্যাঁ, ওই ব্যারিয়ারের কোনো প্রয়োজন তো নেই। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের সমস্যা থাকা উচিত হচ্ছে সায়েন্সে, বা সে যে প্রবলেমটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে মেইন সমস্যা। আমাদের হচ্ছে ইন্টারপার্সোনাল সমস্যা থাকলে সমস্যা, রাইট? তো তোমার ফোকাসটা থাকা উচিত প্রবলেমটা নিয়ে। যেমন একদম চায়নায় যেটা দেখে আসছি যে ওরা হচ্ছে আমাদের যাওয়ার একটা বড় কারণ হচ্ছে ওরা আমাদের নিয়ে গিয়েছিল যে ওরা ইনোভেশন আনতে চায় চায়নায়। সো ওরা স্কুলের বাচ্চাদের ক্রিটিক্যাল থিঙ্কিং শিখাতে চায়। হ্যাঁ, তো ওদের স্কুলে ধরো অনেক থ্রিডি প্রিন্টার, অনেক সুন্দর সুন্দর ক্লাসরুম, খুব ভালো এক্সারসাইজ হয়, যে ফিজিক্যাল এক্সারসাইজ হয় ওদের। কিন্তু ওরা হচ্ছে এই এই যে মুখস্থ বা ব্রুট ফোর্স লার্নিং থেকে বের হয়ে আসতে চাচ্ছে, যে আমি কিভাবে ক্রিটিক্যালি থিঙ্ক করব। তো এটা ছিল ওদের মেইন গোল, যে আমাদের নিয়ে দেখানো যে আমরা রিসার্চের আইডিয়া কিভাবে পাই, কিভাবে রিসার্চ নিয়ে চিন্তা করি। আম, কারণ এটা একটা অভ্যাসের বিষয় যেটা ছোটবেলা থেকে আসে। আম, এবং ছোটবেলা থেকে না আসলেও এই এই এনভায়রনমেন্টটা ফস্টার করা উচিত অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লেভেলে। হ্যাঁ, এবং এখানে দেখো আমি বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি সম্পর্কে জানি। আমি আমি বড় হয়েছে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। তো অনেক সময় দেখা যায় তুমি ফটোকপির দোকানে গেলে থিসিস দেখা যায় কপি হচ্ছে। হ্যাঁ, যে মামাকে বললে থিসিস হয়ে যায়। এখন একটা থিসিস হচ্ছে একটা স্টুডেন্টের লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং একটা অংশ। আমার আন্ডার গ্র্যাড থিসিস ছিল এয়ারবাসে। হ্যাঁ, আমি কখনোই ভুলবো না সেই এক্সপিরিয়েন্স। এবং সেটা হচ্ছে তোমাকে প্রজেক্ট ডেলিভার কিভাবে করতে হয় সেটা শেখানো হয়। তো আমাদের এই যে লুপ হোল গুলা, এবং এটা কিন্তু স্টুডেন্টদের দোষ না, এটা সিস্টেমের দোষ। হ্যাঁ, এটা স্টুডেন্ট শিক্ষক কারোরই দোষ না, এটা কিন্তু ব্লেম গেমের বিষয় না, এটা হচ্ছে সিস্টেমের বিষয়। তা আমাদের হচ্ছে এটাকে এক্সাইটিং করা দরকার। যেমন আমার এখানে এই এই সামারে 5 জন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আসবে, ওদের আমি 5টা ইউনিক টাস্ক দিব। হ্যাঁ, ওরা সেটা করবে, এবং আমি কিন্তু ওকে ছোট কোনো টাস্ক দিব না, আমার গবেষণারই একটা ছোট বাইট সাইজ টাস্ক তাকে দিব। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল টাস্ক পাবে। তো ওরাও এক্সাইটেড যে ওরা একটা জিনিসে কন্ট্রিবিউট করবে। তো ধরো বাংলাদেশে ধরো কনস্ট্রাকশনের কাজ হবে, সেখানে কিন্তু এই স্টুডেন্টদের ইনভলভ করা যায়। তারপর হয়তো আমি যে কোনো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো জিনিস করব, আমি বাহির থেকে কিনে আনলে হয়তো আমি সেটা কালকেই নিয়ে আসবো। কিন্তু আমি যদি বলি না, এটা দিয়ে আমরা 5 বছরের একটা প্রজেক্ট করি, যেখানে হচ্ছে আমি বাংলাদেশের হয়তো 5টা ইউনিভার্সিটিকে অ্যাড করব, এবং সেখানে হচ্ছে পিএইচডি স্টুডেন্ট থাকবে, মাস্টার স্টুডেন্ট থাকবে, 5 বছরের হচ্ছে এটা প্রজেক্ট। এটা এটা কিন্তু ভারতে করা হয়। সো তখন যেটা হয়, 5 বছর পর হয়তো তোমার প্রজেক্ট হলো, কিন্তু এখানে তুমি হচ্ছে হয়তো 10 জন পিএইচডি স্টুডেন্ট ট্রেন করলা, হয়তো 50 জন মাস্টার্স থিসিস করলো বা আন্ডার গ্রাজুয়েট থিসিস করলো, এবং ওদের ডাইরেক্ট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হলো। যেমন আমি যে ট্রান্সপিরেশন কুলিং প্রজেক্টে ছিলাম ইউকে তে, সেটা হচ্ছে 7.5 মিলিয়ন পাউন্ডের একটা প্রজেক্ট ছিল ইউকে গভর্নমেন্টের। এবং সেখানে কয়েকটা ইউনিভার্সিটি ছিল, এবং ওদের গোল ছিল হচ্ছে আমরা প্রবলেম সলভ করব, কিন্তু এই একই সাথে আমরা হচ্ছে ওয়ার্ক ফোর্স ডেভেলপ করব। তো এখানে এক ঢিলে ধরো একাধিক পাখি রাইট, রাইট, মারা হচ্ছে রাইট। এখানে। হ্যাঁ, হ্যাঁ, সো আমি মনে হয় এখন আমরা শেষের দিকে চলে আসছি। সো হ্যাঁ, হ্যাঁ, অনেক শিওর। ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম এগেইন। অ্যান্ড আমরা হচ্ছে লাস্টের ওই ছোট একটা গেম খেলবো যে আপনাকে বলেছিলাম। হ্যাঁ, সো শিওর, এনিটাইম। 5-6টা কোশ্চেন। সো ইয়েস। প্রথম কোশ্চেন হচ্ছে যে ওয়ার্নার ভন ব্রন অর থিওডর ভন কারম্যান? ও, ফন কারমান। ওকে, ওকে, হ্যাঁ, ওকে দেন। এক্সপ্লেনেশনও আমি দিতে পারবো, বাট লেটস ডু দ্য Yeah, okay. হ্যাঁ Yeah, রাউন্ড শেষ okay. করি। So হ্যাঁ, হ্যাঁ। Saturn 5 or Starship? Saturn স্যাটার্ন 5. 5। Okay. German V2 or US Redstone? ও, রেডস্টোন হচ্ছে মোরাল রিজন। হ্যাঁ, রেডস্টোন মোরাল Okay. রিজন। ইঞ্জিনিয়ারিং ওয়াইজ হচ্ছে V2। Okay. ওকে, Okay. ইঞ্জিনিয়ারিং ওয়াইজ, বাট Okay. ইয়েস। So then হচ্ছে X15 or F15?
X15. Definitely, Oh, because yes. supersonic. Yeah, No yeah. question. Yeah, yeah, Exactly. exactly. So, Yes. a trip to Mars or Moon? Mars. Mars, Okay, Mars. okay, Yes. okay. Finally, Yes. interesting but quirky question: UK or US cuisine? ও এখানে খাবারের বিষয় তো এখানে ইউএসএ বলবো। ইয়েস, Okay. ইয়েস। এখানে মানে তুমি ইউকে এর হচ্ছে একদম তুমি ট্র্যাডিশনালটা হচ্ছে বেশ ব্ল্যান্ড, Yes, এটা yes. ইংলিশ ফ্রেন্ডরাও ডেফিনেটলি বলবে, বাট ইউএসএ হচ্ছে বেশ মিক্স। সো Okay. Yeah. Okay. ইয়া, বাট এখানে অপশন কোনোটাই হচ্ছে মেবি অত ভালো না। Okay. Okay. Thank you very much, Dr. Ifti. Thank you so much, and thanks for doing this. আমার মনে হয় এটা like extremely useful হবে Yes. অডিয়েন্সের Yes. জন্য। আর হ্যাঁ, keep up, আর if you want next time অন্য কোনো Yeah. এপিসোডে very Definitely. happy join Definitely. করার জন্য, Definitely. but yes, yeah. Definitely, but always I mean সায়েন্স নিয়ে কথা বলাটা হচ্ছে আমাদের মনে হয় এটা খুবই Right. ভালো Right. কালচার। হ্যাঁ, আমাদের অনলাইন কন্টেন্টে আমাদের আরো বাংলা ভাষায় সুন্দর Exactly. সায়েন্স টপিক Exactly. প্রয়োজন, রাইট? এবং এটা তোমরা না করলে আসলে কেউ করবে না। Ji. So yeah, very, very, very well done. Thank you. Thank you. Great, great Thank you. job. Thank you. Thank you very much. Thank you.